নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার জন্য পাইলট আবিদ সুলতানের মানসিক অবসাদ ও বিভ্রান্তিকে দায়ী করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দেশটির তদন্ত কমিশন। তবে এই প্রতিবেদনে পাইলটকে একচেটিয়া দায়ী করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। দুর্ঘটনার পেছনে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায় রয়েছে বলেও মনে করছে তারা। ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে গত বছর ১২ মার্চ কাঠমান্ডুতে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস বাংলার ফ্লাইট BS-211। আরোহীদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যাদের ২৭ জনই বাংলাদেশি। দুর্ঘটনার প্রায় ১ বছর পর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে নেপাল সরকারের তদন্ত কমিশন। ৪৩ পৃষ্ঠার প্রতিবেদনে দুর্ঘটনার জন্য পাইলট আবিদ সুলতানকে দায়ী করা হয়েছে। তদন্ত কমিশনের প্রধান জানান, ককপিটের ভয়েস রেকর্ডার পরীক্ষায় ক্যাপ্টেন বড় ধরনের মানসিক চাপে থাকার পরিষ্কার প্রমাণ রয়েছে। ঢাকা থেকে যাত্রা শুরুর পর প্রায় ১ ঘন্টার ভয়েস রেকর্ডে কোপাইলট পৃথুলা রশিদের সঙ্গে কথোপকথনে আবিদের অস্থিরতা এবং অসতর্কতা পেয়েছেন তদন্তকারীরা। প্রতিবেদনে বলা হয়, অবতরণের আগে রানওয়ের অবস্থান সম্পর্কে ধারণা হারান আবিদ সুলতান। একেবারে শেষ মুহূর্তে মূল রানওয়ে ছাড়িয়ে বিমানবন্দরের উত্তর দিকের পর্বত ঘেরা বিপজ্জনক স্থানে অবতরণের চেষ্টা করেন তিনি। বিভ্রান্তি সম্পর্কে ককপিটে কোপাইলটের সঙ্গে আবিদ আলোচনা করলেও এ বিষয়ে কন্ট্রোল টাওয়ারকে কিছু জানানো হয়নি বলেও দাবি করা হয় তদন্ত প্রতিবেদনে। তবে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এই প্রতিবেদনে ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায় এড়িয়ে যাওয়া হয়েছে। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। এই রিপোর্টের বাইরেও এটিসি কন্ট্রোল একটা বড় রকমের রোল প্লে করতে পারতেন, সেটা এই রিপোর্টের মধ্যে আমি দেখিনি এবং নাই, কিন্তু আমি জেনেছি এবং জানি যে সেই রোলগুলো প্লে করতে পারছেন সেইটাই আমি তুলে ধরেছি তাদের কাছে। এটা রিপোর্টে আসতে হবে। এখানে হচ্ছে ওনারা পাইলটের ব্যাপারটাকে বলছেন, বাট তারা এটিসির ব্যাপারটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করে গেছেন, যেটার কারণে আমরা মনে করি দিস রিপোর্ট ইজ ইনঅ্যাডিকুয়েট এন্ড ডাজ নট অ্যাড্রেস দি সেফটি কনসার্ন। নেপালের প্রতিবেদনে পাইলটকে দায়ী করা হলেও বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, অবতরণের আগে ককপিটে তার আচরণ স্বাভাবিক ছিল। এ সংক্রান্ত পর্যবেক্ষণ মূল প্রতিবেদনে যুক্ত করতে নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে পাঠানোর কথাও জানিয়েছে বেবিচক। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন এয়ারক্রাফট ওনার অ্যান্ড পাইলট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি MGR নাসির মজুমদার। স্বাগত জনাব নাসির মজুমদার। প্রথমে একটু প্রতিবেদনটা সম্পর্কে জানতে চাই যে নেপাল কর্তৃপক্ষ যেই প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? কোন কোন জায়গায় মনে করেন যে আরও কিছু তথ্যের প্রয়োজন ছিল, বা যেটিকে মূল দায়ী করা হচ্ছে এটা কতটুকু যৌক্তিক? আসলে আমি ওই আমাদের সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ এবং ওই যে আমরা ইউএস বাংলা কর্তৃপক্ষের যে মন্তব্যগুলো শুনতেছিলাম, আর ওদের যে রিপোর্টটা সেটা একটু অংশ বিশেষ আমি দেখলাম। তো সেখানে আমি মনে করি আসলে একচেটিয়া পাইলটের দোষটা দেওয়া, ওনারা কৃষি ভিত্তিতে দিচ্ছেন, এটা একটু দেখার প্রয়োজন রয়েছে। এখন যেহেতু ওনারাই একমাত্র কর্তৃপক্ষ যিনি তদন্ত করেছেন বা আইনগত অধিকার ওনাদের আছে, তো সেখানে ওনাদের একটা রিপোর্ট ওনারা দিয়েছেন। তো এখানে রিপোর্টে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অধিকার আছে এই রিপোর্টের ব্যাপারে ওনাদেরকে প্রশ্ন করা, কৃষির ভিত্তিতে আপনারা দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে পাইলট যদি কিছু ভুল থেকেও থাকে, কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষের দায়িত্ব তো তারা এড়াইতে পারেন না। সেখানেও তাদেরকে কতটুকু পাইলট দোষী বা কতটুকু তাদের কোনো অবহেলা ভুল ছিল কিনা সেটাও তো এখানে মন্তব্য আসা প্রয়োজন ছিল। তবে এখানে একটা জিনিস স্পষ্ট যে এয়ারক্রাফটের ইঞ্জিন, যেটা আমরা শুরু থেকে অনেক কথা হচ্ছিল যে এয়ারক্রাফটের ইঞ্জিন ঠিক নেই, সেটা কিন্তু রিপোর্টে আসছে যে এয়ারক্রাফট ঠিক ছিল, ইনস্ট্রুমেন্ট সব ঠিক ছিল, এয়ারক্রাফটের ইঞ্জিনও ভালো ঠিক ছিল। তো এটা একটা আমাদের জন্য ভালো। তো এখন ওই জিনিসটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ওনাদের সাথে একটু করেসপন্ডেন্স করলে বোঝা যাবে কিসের ভিত্তিতে তারা বলছে যে একমাত্র পাইলটই দেয়। আর তাদেরও তো কিছু দায়িত্ব ছিল, তারা তো যদি পাইলট কিছুটা প্রাথমিকভাবে ভুল করেও থাকে, তারা কিন্তু গাইড করতে পারতো আরও আগেই হয়তো বা। নাসির মজুমদার, একটা জিনিস যে এখানে টেকনিক্যাল এরর বা আপনি যেটা বলছেন যান্ত্রিক ত্রুটি হয়তো ছিল না, হিউম্যান এররটাকেই মূল
হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু একটা মানুষের মানসিক অবস্থা কি ছিল, কতটুকু ছিল এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি কি রকম আচরণ করেছেন, এটা শুধুমাত্র যখন রানওয়েতে নামছে তার আগের ১ ঘন্টার কথোপকথন থেকে তারা নিশ্চিত হয়েছে, এইটি মানে প্রতিবেদনটিকে প্রশ্নবিদ্ধ করবে কিনা? না, প্রশ্ন তো করতেই পারে না। কথা হচ্ছে যে ওই যে কথোপকথনটা তো পুরাটা আমরা শুনতে পাচ্ছি না, সেটা তো ওনারা শুনেছেন। বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু এটা শুনতে পারবেন, তো ওটা শুনে ওনারা মন্তব্য করতে পারবেন কতটুকু। তবে এখানে হ্যাঁ একটা দিক আমরা প্রথম ভেবেছিলাম যে ইঞ্জিনের কোনো ত্রুটির কারণে পাইলট প্যানিক বা কিছু হয়েছিল কিনা, বা এটা একটা পরিষ্কার যে ইঞ্জিন ঠিক ছিল, ইঞ্জিনের কোনো সমস্যা ছিল না। এখন ওইখানে যে এয়ার ট্রাফিক যে কন্ট্রোলার, যে কন্ট্রোলের যে ম্যানেজমেন্টের বিষয়টা, সেখানেও অনেক সমস্যা অনেক সময় থাকে। এখন পাইলটকে যদি একটা নির্দিষ্ট সময়ে একটা ডিরেকশন দেওয়া না হয়, তখন ওই ফাইনালে গিয়ে পাইলটদের পক্ষ কিছুটা অসুবিধা হবেই হঠাৎ করে প্লেনটা কন্ট্রোল করার জন্য। তো সেই বিষয়গুলো এখানে দেখতে হবে। নিশ্চয় ব্যাখ্যা তারা দিয়েছেন তাদের ইনভেস্টিগেশন রিপোর্টে, যে না থাকে তা বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত হবে সেটা চেয়ে নেওয়া ওনাদের কাছ থেকে। নাসির মজুমদার, এই ক্ষেত্রে ধরেন বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে তাদের যে প্রতিবেদন, এটার মধ্যে যদি কিছু বিষয়ে তথ্যগত দ্বিমত থাকে, সেইটার আলটিমেট ইফেক্ট কি আছে, বা এটার জন্য আন্তর্জাতিক কোনো সংস্থাও এই বিষয়ে তদন্ত করছে কিনা? হ্যাঁ, এখানে তো ধরেন যে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, আমরা সবাই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন আইকাও, যেটা আইকাওর মেম্বার। এখন এখানে আইকাওকে ইচ্ছা করলে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি তাদেরকে চিঠি লিখতে পারে, তাদেরকে ইন্টারভেন করতে বলতে পারে, সেটার সুযোগ আছে কথা বলার। এক্ষেত্রে আমরা যেটা একটু মানে লার্নিংয়ের জন্য বেশি জরুরি, সেটি হচ্ছে যে দুর্ঘটনা ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আসলে প্রকৃত চিত্রটি পাওয়া খুবই জরুরি। সেইটা প্রয়োজনে বাংলাদেশ এবং নেপাল কর্তৃপক্ষ বসে, যদি আমাদের কনসার্ন থাকে, শুধুমাত্র আমরা এইটুক বলাই নিশ্চয়ই যথেষ্ট হবে না যে পাইলটের মানসিক অবস্থার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে অথবা ঘটেনি। হ্যাঁ, এখন ধরেন ওদের যে রিপোর্টটা বাংলাদেশে এসছে, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই রিপোর্টটাকে ভালোভাবে ওনারা দেখবেন। দেখে ওনারাও কিন্তু কিছু, ওখানে কিন্তু প্রত্যেকটা আপনার ইনসিডেন্টের যে রিপোর্টিংগুলো হয়, সেখানে কিন্তু একটা কনক্লুশনে গিয়ে ওনারা কিন্তু কিছু কিছু সাজেশন দিয়ে থাকেন। শুধুমাত্র একজনকে দায়ী করে ছেড়ে দেন না, ভবিষ্যতে কীভাবে এই দুর্ঘটনা রোধ করা যাবে বা একই ভুল পুনরায় হবে না, এটার জন্য অনেকগুলি রিকমেন্ডেশন অবশ্যই ওই রিপোর্টের মধ্যে থাকবে। এবং সেখানে ধরেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি অবশ্যই এটা দেখবে, ডিটেল দেখে ওনারাও হয়তো কিছুটা সেফগার্ড দিয়ে দিবে। যেমন কিছুদিন আগে রিপোর্ট আসলো তো আমাদের বাংলাদেশ বিমান বা একটা সেফ মধ্যে ওরা একটা সেফ এয়ারলাইন্স, তো এটা বিমানের কিন্তু নিজস্ব কিছু সেফগার্ড আছে, যেটা অন্যান্য এয়ারলাইন্স থেকে একটু বেশি। এখন ইউএস বাংলা কর্তৃপক্ষ বা অন্যান্য অপারেটর যারা আছে, তারাও কিন্তু এটা দেখবে। সবাই দেখে, সবাই যার যার বিজনেসের খাতিরে বা দুর্ঘটনা যাতে আবার না হয়, সেটার জন্য প্রত্যেকেই এই অভিজ্ঞতা থেকে একটা শিক্ষা নেবেন। এটি স্বাভাবিক, এটি নিয়ে থাকে সবাই। পাইলটের ব্যাপারে যখন এই দুর্ঘটনাটি ঘটলো, তখনও পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের প্রতিবেদন এসেছে, তিনি যেতে চাচ্ছিলেন না বা অনেক বেশি এক্সস্টেড ছিলেন, এই বিষয়গুলি। ফলে এইগুলিও মানে খতিয়ে দেখার প্রয়োজন আছে কি না, কারণ নেপালের যেই রিপোর্ট, সেটা কিন্তু শুধুমাত্র কথোপকথনের ভিত্তিতে, আমরা যতটুকু জানি তার প্রিভিয়াস হিস্ট্রিগুলি সেখানে আনা হয়েছে কিনা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারি। হ্যাঁ, এটাও একটা কথা। এখন ধরেন নেপালের জন্য এটা তো ধরেন এটা আপনার মানে নেপালের জন্য যদি এটা একটা যদি দুর্ঘটনা ওদের দোষেও ঘটে থাকে, এখন আমরা এখানে একটা বিষয় আছে, ওদের তো ন্যাশনাল একটা ইন্টারেস্ট এখানে আছে। এখন ন্যাচারালি বাংলাদেশে পত্রপত্রিকা দিয়ে লেখালেখি হয়ে থাকে, এগুলো তাদের নলেজে যদি থাকে, আপনি যেটা বললেন মিডিয়ার যে এটাও কিন্তু কনসিডারেশনে আসে, তারা এটাগুলো কিন্তু দেখে। এটাও কিন্তু একটা মাধ্যম যে পাইলটটা আগে থেকে মানসিক অসুস্থ ছিল কিনা। বাংলাদেশি পত্রপত্রিকা মিডিয়া যদি এটা আগে থেকে ব্যাপকভাবে প্রচার করে থাকে যে উনি একজস্টে ছিলেন, উনি টায়ার্ড ছিলেন, যেতে চাচ্ছেন না, অবশ্যই ওনারা এটাও একটা কনসিডারেশন নিতে পারেন। আর রেকর্ডিংয়ে ওখানে তো ভয়েস রেকর্ড, সেখানে আসলে কথা ওগুলোও শুনতে হবে ভালোভাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা কথাই বলবো, এখানে বাংলাদেশ সিভিল ওনারা রিপোর্ট দিয়েছেন, কিন্তু এখানে আরও অনেক প্রশ্ন বাংলাদেশ কর্তৃপক্ষ করতে পারেন,
বাংলাদেশ কর্তৃপক্ষ নিজস্ব একটা ইনভেস্টিগেশন করে তারা একটা সিদ্ধান্ত আসতে পারেন যে আসলে দুই পক্ষের বা দোষ ছিল কিংবা এক পক্ষের দোষ ছিল। বাংলাদেশ সিভিল ইচ্ছা করলেও একটা রিপোর্ট দিয়ে ওনাদেরকে পাঠিয়ে দিতে পারেন। জনাব নাসির মজুমদার, একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে এই বিষয়টাই যে এখানে অনেক ক্ষেত্রে এরকম একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও অনেকের আছে যে এই প্রতিবেদনটিতে নেপাল কর্তৃপক্ষ তাদের কোনো দায় আছে কিনা সেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিনা, কারণ এটা বৃহত্তর স্বার্থে সারা পৃথিবীর এভিয়েশনের জন্যই জানা দরকার যে আসলেই সমস্যাটা কোথায় ছিল, এবং সেটা যদি পাইলটেরও অবসাদজনিত কারণ হয় তাহলে সেটা যাতে ভবিষ্যতে কখনো কোনো ফ্লাইটে না হয় সেটার জন্য নিশ্চয়ই নীতিমালা আছে, সেগুলি মেনে চলা হচ্ছে কিনা সেগুলি জানার ব্যবস্থাগুলি কী কী আছে। ইউএস বাংলা বিমানের দুর্ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন সম্পর্কে কথা বলতে আমাদের সঙ্গে আছেন এয়ারক্রাফট ওনার অ্যান্ড পাইলট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি MGR নাসির মজুমদার। স্বাগত আরেকবার নাসির মজুমদার। যেটি জানতে চাচ্ছিলাম যে এই প্রতিবেদন সম্পর্কে অবশ্যই বাংলাদেশেরও আরেকটু ভাবার বা বোঝার বিষয় আছে, কিন্তু একই সঙ্গে একটু জানতে চাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেইটার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে কিনা। যে প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে অবসাদগ্রস্ত একটা কারণ ছিল, সেগুলি যাতে না থাকে সেইটার জন্য কোনো ধরনের উদ্যোগ বা ইতিমধ্যে আগের থেকেই আছে কিনা। হ্যাঁ, সেটা অবশ্যই আছে। আসলে এই সমস্ত বিষয়গুলো তো পাইলটদের স্বাস্থ্যগত ব্যাপার বা এই যে অবসাদগ্রস্ত অবস্থায় প্লেন চালাতে পারবেন কি পারবেন না, এগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালে ক্লিয়ারলি মেনশন করা আছে। তখন সেখানে আবার বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্নভাবে আরও স্ট্যান্ডার্ড সেট করে, তারা রুলসের বাইরেও কিছু স্ট্যান্ডার্ড সেট করে নেয়। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, বারবারই বলা হচ্ছে যে উনি অবসাদগ্রস্ত ছিলেন বা ককপিটে কথাবার্তা হয়তো ওনারা টের পেয়েছেন উনি অবসরগ্রস্ত কিছুটা ছিলেন বা ফ্রাস্ট্রেটেড ছিলেন। তো এটা অবশ্যই বাংলাদেশের যারা লাইসেন্সিং অথরিটি প্লাস যে এয়ারক্রাফট যারা মানে অপারেট করছেন সবাই নিজস্ব রুলস এখানে সেট করে নেবেন সেফটি সিকিউরিটির জন্য, কারণ সবার জীবনই তো অমূল্য। এক্ষেত্রে মানে তদন্ত প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে বিমানটি যখন অবতরণ করেন তখন পাইলট নিজেই কথা বলছিলেন কন্ট্রোল রুমের সঙ্গে, যেটি হয়তো তদন্ত প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে এটি আসলে কো পাইলটের করার কথা ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে, এটা আসলে কো পাইলট বা পাইলট একজন কথা বলে, নর্মালি কো পাইলটই বলে থাকে, পাইলট হয়তো কমান্ডে থাকে। এখন সেখানে হয়তো ওই ইমার্জেন্সিতে যখন গেল তখন হয়তো অনেক সময় হয় না যে কো পাইলট সে তো জুনিয়র পাইলট, সে হয়তো নার্ভাস হয়ে গেছেন। তো ন্যাচারালি পাইলট ইন কমান্ড যিনি ছিলেন উনি দুইটাই করতেছিলেন, কন্ট্রোলও করতেছিলেন আর ইও করতেছিলেন। অনেক সময় কো পাইলটকে বলে তো ইউ হ্যাভ দ্য কন্ট্রোল, তুমি কন্ট্রোল করো, আমি এটা দেখছি। আসলে দুইজনে শেয়ার করেই কাজটা করেন ককপিটে। আর ল্যান্ডিং বা টেক অফ এই সময় তো একটু বেশি ব্যস্ততা থাকে, তখন দুজনকেই কাজ করতে হয়। তো এখানে হয়তো তাই হয়েছে। মজুমদার, আসলে এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য কি ধরনের পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে, এবং এর মধ্যেও আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিমানবন্দরগুলি আছে সেগুলির প্রস্তুতি, অর্থাৎ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে প্রস্তুতি, কারণ এটা তো আমাদের জন্য একটা বিরাট লেসন হয়ে এসেছে ইউএস বাংলার এই দুর্ঘটনাটি, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের দুর্ঘটনা রোধ করতে পারি। সেই জন্য সামগ্রিকভাবে বাংলাদেশের যে যারা বিমান পরিচালনার সঙ্গে আছেন তারা এটার থেকে কি ধরনের লেসেন্স নিচ্ছেন? আসলে জীবনের মায়া তো আমরা সেই পৃথিবীর সবচেয়ে ধনীদের বা আমরা যারা সবাই তো একই জীবনের মায়া, একই রকম। কারণ কেউ তো নিজেকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। তারপরে ধরেন আমাদের কিছুটা তো সমস্যা থাকেই আমাদের দেশে, যে বা নেপালের আমাদের যে এই দেশগুলো, আমরা তো আমেরিকা বা ইউরোপের সাথে একেবারে সমানে আমরা যেতে পারবো না, অতটা সময় লাগবে। তো তারপরে আপনার ওই সেফটি সিকিউরিটি যে মিনিমাম স্ট্যান্ডার্ড সেটা অবশ্যই ফলো করে সবাইকে করতে হয়, কারণ এটা ইন্টারন্যাশনাল যে রুলস সিভিল এভিয়েশন অথরিটি অফ আইকাও কোনো তারা যদি তাদের যে সেট রুলস এখানে যদি কেউ কমপ্লাই না করে, মানে যারা সেফটি যদি তারা এনশিওর না করতে পারে, তারা কিন্তু কোনো ফ্লাইট পরিচালনা করতে পারমিশন দিবে না। তারপর ওই যে বললাম, প্রত্যেকটা এয়ারলাইন্স বা প্রত্যেকটা কর্তৃপক্ষ তাদের নিজস্ব কিছু রুলস এডিশনাল সেট করে, রুলসের বাইরেও কিছু এডিশনাল সেট করে দেয়, যাতে তার এয়ারক্রাফটটা বা তার এয়ারলাইন্সটা আরও বেশি সেফটির মধ্যে থাকে। তো সেটা অবশ্যই ইউএস বাংলা বা আরও যারা আছেন
তাদের বিজনেসের স্বার্থে বলেন, প্লাস তাদের যে একটা স্যাড যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, এতগুলো জীবন চলে গেল, এসব কারণেও তারা করবেন বলে আমার বিশ্বাস। এবং যতটুকু আমি জানি, যেহেতু আমাদের সাথে মালিক পক্ষ বা সবারই যোগাযোগ আছে, সবাই এটা নিয়ে যাতে আর না ঘটে এটা নিয়ে কাজ করছেন সবাই। এবং একই সঙ্গে মানে যারা যাত্রী তাদেরকে আরো বেশি আশ্বস্ত করা, এবং কারণ আমরা দেখছি যে এখন একটা ধরেন 5-10 বছর আগের তুলনায় ডোমেস্টিক এবং কাছাকাছি দেশগুলোতে আমাদের বাংলাদেশের মানুষের ভ্রমণ অনেক বেড়েছে। ফলে এই বিষয়গুলিতে মানুষের আস্থা আরও বাড়ানো এবং আমরা যে সত্যি সত্যি অনেক মেজার্স নিচ্ছি সেইটা মানুষদেরকে জানানোর প্রয়োজন আছে, এবং সেইটি যথাযথভাবে জানানো হচ্ছে কিনা। আসলে যাত্রীদের জন্য এখানে একটা বিষয় আমরা মানে ইন শর্ট বলা যায়, সেটা হচ্ছে যে ওই এয়ারক্রাফট যদি আল্লাহ মাফ করুক কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেখানে কিন্তু যে পাইলট আছেন বা এয়ারক্রাফটের যে ক্রুরা আছেন তাদেরকে তো দুর্ঘটনার থেকে ওরা বাইরে থাকার কোনো সুযোগ নেই। তো সুতরাং এখানে যাত্রীরা একটা ইনশিওর মানে যাত্রীরা শিওর হতে পারেন যে একটা পাইলট বা তার কো পাইলট বা কিংবা আরও যারা এখানে ক্রুরা থাকেন, এরা যথাযথ সেফটি সম্পর্কে অবহিত না হয়ে এয়ারক্রাফট ফ্লাই ওনারা করবেন না। এটা হলো একটা কমন ব্যাপার, কারণ তাদেরও তো জীবনে মায়া আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আসলে অ্যাক্সিডেন্ট তো একটা দুর্ঘটনা, এটা তো আসলে বলে কয়ে আসে না, এটা কিছুটা অংশ ভুলেও হয়ে যায়। কিন্তু আমরা চাই না এই ঘটনা ঘটুক, এটা আমি মনে করি, আমি না শুধু, এটা কেউই চায় না। তো যাত্রীদের ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ আমরা নিজেরাও তো ফ্লাই করছি, প্রতি সপ্তাহে ফ্লাই করছি, প্রতি মাসে ফ্লাই করছি, ফ্লাই করতে হচ্ছে। আর ক্রু বা পাইলট যারা, তারা তো প্রতিদিনই ফ্লাই করতে হচ্ছে, ওদের তো এটাই জীবন, তাদের রুটি এবং রোজগার তো এটাই। সুতরাং এখানে ভয় বা ভীতির কোনো কিছু নাই। জনাব নাসির মজুমদার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।